কয়দিন ধইরা আশেপাশে তোরে একটু বেশিই দেখতাছি। ব্যাপার কি? এতদিন দেখি নাই কেন? বাপ কাশেম কই লুকাইয়া রাখছিল তোরে? আমি বরিশাল থাকি। কেন? বরিশালে কি? আমার নানার বাড়ি। কস কি? গোড়াতেই খেতার গাট্টি তোরা। এর লাইগ্গাই কই তোর ভাইয়েরা এমন খারাপ কেন? চোখ ফিরিয়ে নিল মিষ্টি। ইচ্ছে করলো লোকটার চুল টেনে ছিঁড়ে দিতে, কিন্তু বাবা যেখানে সেখানে বেশি কথা বলতে নিষেধ করে দিয়েছেন। মিষ্টি বাবার বাধ্যগত মেয়ে। নাজির তার রাগত মুখখানা দেখে চাপা হাসলো। রাগলে গোলগাল মুখখানা সুন্দর লাগে। ফের জিজ্ঞেস করলো, লেখাপড়া করস? হ্যাঁ, কোন ক্লাস? অষ্টম শ্রেণী। অবাক হলো নাজির। তা প্রকাশ করে পাল্টা প্রশ্ন করলো। এক ক্লাসে কয় বছর ধইরা পইরা আসস? মিস্ত্রি বুঝতে পারল না প্রশ্নটা, তাকিয়ে রইল অবুঝ দৃষ্টিতে। নাজির তা দেখে বুঝতে পারল, তাই বলল, জিগাইলাম কয়বার ফেল মারছস? একবারও না, আমি খুব ভালো ছাত্রী। একবার বৃত্তিও পেয়েছিলাম, জেলা শহর থেকে পুরস্কারও দিয়েছিল। বাবা গো, তুই দেহি লেদা পোলা পাইন। তবে দেখলে বোঝা যায় না, বয়সের তুলনায় বেশি লম্বা। তোর মায়ও লম্বা নাকি? বহু বছর দেখি না। মিস্ত্রি উপনিস মাথা নাড়ল। তার নানা মামারা অনেক লম্বা। মামা বর্তমানে জেনারেল আর্মি, মাও লম্বা। সেই বান পেয়েছে মিস্ত্রি আর তালেব। তবে মাসুম আবার পেয়েছে বাপ চাচাদের বান। অতিরিক্ত লম্বা না, যতটুকু প্রয়োজন ততটুকুই। তোরে যাত্রা লগে কথা কইতে নিষেধ করছিলাম না মিস্ত্রি? এইদিকে আয়। মাসুমের হাতে কোদাল। ঝড়ে তাদের জমিতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি গতকালই ঠিক করে ফেলেছে রুহুল আর সে। আজ এসেছে সম্ভবত কোনো সবজির বীজ বপন করতে। ভাই ডাকে মিস্ত্রি দৌড়ে গেল তার কাছে। মাসুম প্রশ্ন ছুড়ল, কি কয় ওই শয়তানের ভাইস্তা? বরিশাল্লা খেতার গাট্টি। মাসুম চোখ মুখ কুঁচকে ব্যস্ত নাজিরের দিকে তাকালো। কুঞ্চিগুলো গাছের সাথে বাজছে। ব্যঙ্গ করে চড়া গলায় বলল, এইসব কামলার কথায় মন খারাপ করিস না রে মিস্ত্রি। কামলারা কেমনে বুঝবো বরিশালের মজা? নাজির শব্দহীন হাসলো, নিজের কাজ জারি রেখে বলল, তালমিস্ত্রির ভাই বুঝি ক্ষেতের মাটি খাইতে আইছে, নাকি মানুষের ক্ষেতের সবজি চুরি করতে আইছে? খোঁচা দিতে গিয়ে নিজে খোঁচা খেয়ে দাঁড়িয়ে রইল মাসুম। কিন্তু এভাবে তো আর শাহদের ছেলের কাছে হেরে চুপ থাকতে পারে না সে, তাই ভিন্ন পন্থা অবলম্বন করল। শুনলাম নওশাদ নাকি শহর থেকে মাইয়া ভাগাই আনছে। ভাগাইয়া আনে আবার কেমনে? মাইয়া তো নিজে নিজেই আইয়া পড়ছে। যেই সুন্দর আমার ভাই, একদম আমার লাহান। শব্দ করে মাটিতে একদলা থুতু ফেল মাসুম। হাসল। তুই সুন্দর কালাচান। নাজির ওর দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে স্থির করলো মিশ্রির দিকে। চোখাচোখি হলো দুজনার। জিজ্ঞেস করলো, তোর ভাই পাডার মতো হাসে কেন? আমি সুন্দর না? কালা মানুষ কি সুন্দর হইতে পারে না? ভরকে গেল মিস্ত্রি। অবুজের মতো উপনিস মাথা নাড়তে তার সেই মাথায় চাটি মারল মাসুম। ব্যথায় স্থানটি ঘষতে লাগলো মিস্ত্রি। নাজির এবার শব্দ করে হাসল। অজাতের বংশে বুদ্ধিমতী নারী কেমনে জন্মাইল? তুই সৌন্দর্যের কদর করতে জানোস রে তালমিস্ত্রি? তোর ভাইরে কইস এই রং রে কালা কয় না, এই রং রোদে খাইট্টা হইছে। পায়ের ওপর পা তুইল্লা বাপের ঘরে বইসা থাইক্কা না। আর তোর লাগ্গা আমাগো গাছের তালের শ্বাস ফিরি, যখন মন চাইব লইয়া যাইস। একদম যাবি না, কিছু দিলেও খাবি না। ওর স্বভাব ভালো না। শুধু ওর কেন, শাহ বংশের কোনো ব্যাডার স্বভাব ভালো না। তোর দিকে নজর পড়েছে ওর। এই লেদা মাইয়ার দিকে নাজির শাহ নজর পড়ব? দুনিয়াত কি মাইয়ার অভাব পড়ছে? তো যাস না কেন, আনস না কেন একটা মাইয়া? তোর আদরের ভাই তো তোর আগেই বিয়া কইরা ফেলাইছে। পুরা গ্রামে এখন এই নিয়েই চর্চা চলতেছে। ভাইয়ের বউ লাগবো তাই আনছে। একলা বিছানায় ঘুমাইতে পারে না। তোর বাপের কি? তোর আগেও তো তোর ছোট ছোট চাচাতো বোনের বিয়া হইছে, পোলা পাইন হইছে। তোর শরম লাগে না? কার লগে কার তুলনা? মাইয়াগো বিয়া ডাঙ্গর হইলেই হইয়া যায়। তোর ভাই একলা বিছানায় ঘুমাইতে পারে না, কিন্তু তুই পারস। হ, পারবো না কেন? কেন, তোর সিস্টেমে গন্ডগোল আছে নাকি? বলে হাসলো মাসুম। নাজির চোখ মুখ কুচকে নিল, বলল, তোর বোন বিয়াতে সামনের বছর তোর কোলে আমার লাহান সুন্দর একটা ভাগনা ধরাইয়া দিয়া না হয় বুঝাইয়া দিমু। দেখ মিস্ত্রি দেখ, কইছি না তোর দিক নজর লাগছে। আয় থুতু দিয়া দেই, বাড়িতে গিয়া না হয় কালা ফোঁটা লাগাই দিমু। ভাব কি, এত সুন্দর জামাই পাইবো তোর বোন? অভাব পড়বো না, আর পড়লেও তোর মতো বয়স্ক ব্যাটার কাছে দিমু না। তোর পাশে কেমন লাগবে এই ছোটো মায়ারে বাবজি? বিজয় হাসি হাসলো মাসুম। মিস্ত্রি বিরক্ত হচ্ছে এদের ঝগড়া দেখে। নাজির দমার মতো ছেলে নয়, মুখ বাঁকিয়ে পড়ল, বয়স্ক কারে গস? 27 বছরের এক পোলারে তোর কাছে বয়স্ক মনে হয়? 27 না ভাইজান, 26 হইব 26। গত মাসে 26-এ পড়ছে।
মিল্টন ভুলটা ধরিয়ে দিল। বোতা মুখে তার দিকে তাকালো নাজির। কখন যে পাশে এসে দাঁড়িয়েছে টের পায়নি। মাসুমের হাসিটা চওড়া হলো, বিদ্রুপ করে পড়ল। কেমন মাতাল দেখছস? দিন দুপুরে গাঞ্জা খাওয়া শুরু করলি কবেতে? নিজের বয়সও জানাস না? গাঞ্জা তোর অজাত বংশ খায়। বয়স বাড়াইছি, তোকে মতো কমাই নাই। তোর বড় ভাই তালেব যে কয়দিন আগে বিয়ে করলো, ওর বউ তো ফামিদার বয়সী। আর তালেব তো আমারও বড়। তখন ভাবছি মনে হয় না। দাদা নাতনি লগে আমি কয়েকদিন আগে দেখলাম বউ লইয়া শ্বশুর বাড়ি যায়। আমার যে কি হাসি পাইছিল। বলতে বলতে হাসলো মিল্টন। নাজির সগর্বে কাজ চাপলো তার। তার সাথে থেকে থেকে ছেলেটা ভীষণ চালাক হয়ে গিয়েছে। কখন কোথায় কি বলতে হয় সব জানে। মাসুম ধমকালো। নাজির শার চামচা, লুচ্চা বংশ। আমাগো তো তাও একটা বংশ আছে রে মাসুম, যে কেউ এক নামে চিনবো। পাশের গ্রামে গিয়া কাউরে শাহ বংশের কথা জিগাইলেও কইয়া দিব। কিন্তু তকু কে চিনবো? তকু কোনো বংশ আছে? কে না কে কোন জন্মের মাস্টার আসিল, তাই কয় মাস্টার বাড়ি। কিন্তু ওই খাগো এলাকায় গিয়া জিগাইলেই পাল্টা জিগাইবো কোন মাস্টার বাড়ি। নামেরও এক একটা বাহার। কারো নামের পিছে মিয়া, কারোটায় আবার আলম সহ আরো কত কি অজাত বংশ। অধরের হাসি মিলিয়ে গেল মাসুমের। কোদালটা তুলে তেড়ে যেতে যেতে বলল। খেতে আয়া মায়রা থুইয়া যামো, জানোয়ার। অজাত কেডা? তোরা অজাত লুচ্চা। আয়, আমি কি বইয়া থাকমু? কাশি দিয়া পাড়ামু। তগো বাড়ির কোন মাইয়ার লগে লুচ্ছামি করছি? আমরা সাহারা যদি ধরি তাহলে পারবি? ওই তো মোটে চাইর ভাই, আর আমরা হইলাম 7 জন। তার উপরে এক একজনের গায়ের গতরে যেই শক্তি। মিল্টন দাম্ভিক কণ্ঠে বলে উঠল। আমিও লগে আছি ভাইজান। নাজিরের হাসি চওড়া হলো। তাহলে মোট 8 জন। আয় গোলামের পুত, আয়। দেই দুইটা, বহুদিন কাউরে পিডাই না। মাসুম সত্যি সত্যি তেড়ে যাচ্ছিল, কিন্তু মিস্ত্রি তাকে টেনে ধরল পেছন থেকে। আসন্ন ঝড়ে পূর্বাভাস পেয়ে ভীত হলো তার মেয়েলি মন। নাজিরের মতো মোটামুটি স্বাস্থ্যবান, উঁচা লম্বা ভারী কি পুরুষের সাথে পেরে ওঠার সম্ভাবনা হ্যাংলা পাতলা মাসুমের একার পক্ষে ক্ষীণ। তাই ভয়ত কণ্ঠে বলল। তুমি ঝামেলা করলে কিন্তু আমি আব্বার কাছে বিচার দিব। ছোট ভাইজান, বাড়ি চলো। আদরের বোনের বাধাই থেমে গেল মাসুম। শাসিয়ে বলল। আমার বোন না থাকলে আজ দুইটার অবস্থা খারাপ করে দিতাম। বাচ্চা গেছস। মিল্টন পেছন থেকে আগুনে ঘি ঢালার মতো করে বলল। মুখেই শুধু ফটর ফটর। নাজির হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলল। বাদ দে বল্টু, খনির বংশধর। এই একটা কথাই যথেষ্ট ছিল গায়ে আঘাত করার, কিন্তু মিষ্টির জন্য মাসুম তা পারল না। দাঁতে দাঁত পিষে চোখের ইশারায় হুমকি দিয়ে স্থান ত্যাগ করল সে। এই কথা যে তালেব আর সুজনে কানেও যাবে তা নিশ্চিত। মিল্টনের হাত থেকে কীটনাশক নিয়ে গাছে ছিটাতে ছিটাতে প্রসঙ্গ বদলালো নাজির। বাড়ির কি অবস্থা? গোমরের মহিলা দিয়া ভাইরা গেছে। গোলামের জিগো কামি এইডা। ধর, প্রত্যেক গাছে ওষুধ মাইরা বাড়িতে আয়। কোনসি আমি বাইন্দা লইছি। মিল্টনের হাতে কীটনাশকের বোতল দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল নাজির। দিনের আলো বাড়ার সাথে সাথে বাড়িতে মহিলাদের আনাগোনাও বেড়েছে, সাথে আছে তাদের ছানাপোনারা। কিছু পুরুষও অবশ্য দেখা যাচ্ছে ভেতরের দিকে উকিঝুঁকি মারছে, যেন এটা বাড়ি নয় কোনো মাছের বাজার। লুঙ্গির এক পাশ উঁচু করে ধরে বাড়িতে প্রবেশ করলো নাজির। ধমক দিয়ে বলল। এই এই, এটা কি মাছের বাজার নাকি সরকারি জায়গা? এত ভিড় কে? উকিঝুঁকি বন্ধ হয়ে গেল পুরুষদের। মহিলা ফিরে তাকালো। একজন বৃদ্ধা বলে উঠলেন। তোর ভাই নাকি বউ আনছে? আনলে আনছে, আমনের কি? সমাজের ভালা পোলা জুয়ান মাইয়া লইয়া আইছে, দেখমু না? আমনের পোলায় তো ঘরে বউ পোলা বাইন রাইখাও পরের বাড়ির মাইয়ার লগে পরকিয়া করতে গিয়া ধরা খাইছিল। আমরা কোনোদিনও দেখতে গেছিলাম? বৃদ্ধার মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল। এক লোক বলল। বড় ভাইয়ের আগে বিয়া কইরা লইছে, অথচ কামাই করে না, এখন কি করবি? বড় ভাইয়ের আগে বিয়ে করা যাইব না এই নিয়ম কোন গোলামের পুতে বানাইছে? যা করার আমরা করবো। আমনের কি? নিজেকে বাড়ির সমস্যার অভাব নাই, আর হ্যাঁ আইছে অন্যের বাড়ির চোরের মতন উকি মারতে। এই, আমনে সালমা চাচির পোলা কুদ্দুস না? আপনার মাই যে খাইতে না পাইরা মাইনসের বাড়িতে গিয়া কান্দে, সেই খেয়াল আছে? মা বউয়ের ঝামেলা মিটাইতে পারে না, আবার আমাগো জ্ঞান দিতে আইছে। কুদ্দুস নুয়ে নিল মাথা। চোরা চোখে আশেপাশে তাকিয়ে ত্যাগ করলো স্থান। নাজিরের মুখে লাগাম নেই, গ্রামবাসী খুব ভালো করেই তা জানে। মুখের ওপর অপমান করে দেওয়ার কাজে সে ওস্তাদ। কার চরিত্রে কি দোষ আছে, কার বাড়িতে কি সমস্যা, সব তার জানা। কলিমের মায়ের মাধ্যমে খবর কান পর্যন্ত পৌঁছে যায়। পুনরায় গলা চড়িয়ে বলল। আর কার কার বউ দেখার ইচ্ছা আছে আমার সামনে আইয়েন।
ভালো কইরা আজ বউ দেখাইয়া দিমু, সাথে কার লগে কার পরগিয়া চলে পিরিত ফষ্টি নষ্টি আর সংসারে অশান্তি চলে তাও ফাঁস কইরা দিমু। নিজের ফুটকিত 9 মন গু আর অন্যের কয় ফুটকি ধো। আমার ভাই যদি বউ আনেও তাইলে কি তোরা খাওয়াবি? উপস্থিত সকলে যেন আতঙ্কে জর্জরিত হয়ে গেল। মুহূর্তে যে যেভাবে এসেছে সেভাবেই বিভিন্ন কাজে বাহানা দিয়ে ত্যাগ করলো স্থান। তারা যেতে বিধি হাঁপ ছেড়ে বাঁচল। এইগুলার লাইগা শান্তি পাইতেছিলাম না, খালি প্রশ্ন আর প্রশ্ন। আমনের ভাই তো বাড়িতে নাই। জাহিদ রে কয়বার কইছি আমনেরে ডাইকা আনতো। আমনেরে সারা হে করে আর কেউ তাড়াইতে পারবো না। নাজির বারান্দায় পিড়ি টেনে বসল। নওশাদ ঘর থেকে বেরিয়ে এসেছে ততক্ষণে, মানুষের জন্য বের হতে পারছিল না। নাজির তাকে দেখেও না দেখার ভান করলো। বিধির উদ্দেশ্যে প্রশ্ন ছুল। হ্যাঁ, আবার কই গেছে? রাইতেও তো দেখলাম না। ফিরে নাই, কয়দিন ধইরা অনেক ব্যস্ত। বন্দরে নাকি কি এর কাম আছে। কাম কই? আমি রেই জানি না। কি জানি, আমারে তো কয় না কিছু। আমনে আপনার ভাইরে জিগাইয়েন। নাজির তার বিপরীতে আর কিছু বলল না, শুধু নওশাদের উদ্দেশ্যে সম্বোধনহীন বলল, আব্বার লগে যে দেখা করতে হইব সেই শিক্ষা দীক্ষাও কি খোয়াইয়া আইছে নাকি? আব্বার যে পোলার লাইগা চিন্তা হয় এটা কেউ বুঝে না। নওশাদ বুঝলো তাকে উদ্দেশ্য করে যে বলেছে, তাই দৃষ্টি নত করে সে বাবার ঘরের দিকে হাঁটা ধরল। যদিও বাবার সাথে দূরত্বতার আকাশ সম, লোকটা স্নেহ ভালোবাসা বুঝতে সে অপারক, তবু ভাইয়ের কথাতেই যা একটু দেখা করে। উঠোনের মাঝখানে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা লিচু গাছের উঁচু ডালে পা ঝুলিয়ে বসে আছে মিষ্টি। মনের আনন্দে লিচু খেতে খেতে নিচে দাঁড়িয়ে থাকা সুজাতার দিকে ছুঁড়ে মারছে লিচুর বিচি। সুজাতার চোখে মুখে জমে আছে অভিমান, ফর্সা নাকটা ধারণ করেছে রক্তিম বর্ণ। এই যেন কেঁদে দেবে সে, নাক টেনে হুমকি দিয়ে বলল, ফুপু এখনই লিচু দাও বলছি, না দিলে কিন্তু দাদের কাছে বিচার দিব। মিষ্টি শব্দ করে হেসে ওঠে, ডাল ধরে এক থোকা লিচু ছিঁড়ে এনে ছিলতে ছিলতে মুখে পড়ে চোখ বুজে তৃপ্তির শব্দ তুলে। কি স্বাদ! তোর দাদিরে আমি ভয় পাই। এবার আর ধৈর্য ধরতে না পেরে কেঁদেই দিল সুজাতা। চোখে জমল টলমলে অশ্রু জল, ঠোঁট উল্টে দালানের দিকে ফিরে চিৎকার ছুল। ছোট দাদি দেখো, ছোট ফুপু আমাকে লিচু দেয় না। মিস্ত্রির কোনো ভাবান্তর হলো না। এখন প্রায় বিকেল, উঠোনের অর্ধেক জুড়ে খেলা করছে হলদে রোদ, বাকি অর্ধেক জুড়ে গাছপালার ছায়ে ঘেরা। সকালে মাসুমের সঙ্গে বাড়ি ফিরে গোসল করে খেয়ে দিয়ে এক দুপুর ঘুমিয়েছে মিস্ত্রি। স্কুল থেকে ফিরে এসে তার সেই ঘুম ভাঙিয়েছে সুজাতা। ফাহমিদা সুজাতার নিজের ফুপু হলেও গলায় গলায় ভাব তার চাচাতো ফুপু মিস্ত্রির সঙ্গে। এই দুজন চুলোচুলি করে তো এই আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। মিস্ত্রি নানা বাড়িতে থেকেই পড়াশোনা করে। গ্রামের পরিবেশ ভালো না হওয়ায় বছর 6 পেরোতেই বাবা তাকে পাঠিয়ে দিয়েছিল নানা বাড়ি বরিশাল। তবে তার নানা বাড়ি গ্রামে নয়, বরং জেলা শহরেই পড়েছে। বছর জুড়ে মিস্ত্রি সেখানেই থাকে, পড়াশোনা করে। বছরে মাত্র 3 বার আসে দাদা বাড়িতে, জ্যৈষ্ঠ মাসে, কোরবানির ঈদে আর শীতে। বেড়ানো শেষে যখন ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসে তখন সুজাতা কেঁদে কেটে ভাসে। তার সেই কান আর দুঃখ দূর করতে বাপ চাচাতে খেতে হয় নাকানি চুবানি। তবে এবার একেবারে ফাহমিদার বিয়ে খেয়েই বোধহয় মিস্ত্রি ফিরবে। গতকাল পাত্রপক্ষ এসে দেখে গিয়েছে ফাহমিদাকে। দেখে শুনে মনে হচ্ছে দুই পক্ষই একে অপরকে পছন্দ করেছে, এখন শুধু পাকা কথা বলা বাকি। দাদা চাচারা চাইছেন দ্রুতই যেন বিয়েটা সম্পন্ন হয়ে যায়। মা পারুল ভেতর থেকে ছাটা হাতে বেরিয়ে এলেন, আশেপাশে তাকিয়ে এরপর তাকালেন উপরে গাছের ডালে। চল শক্ত করে ধমকে সুরে বলেন, গাইসা বান্দর নাম গাছ থাইকা মায়া মানুষ হইয়া গাছের আগায় বইয়া রইছে, নাম নিছে। মিসি নামলো না নিচে। মাকে সে একদমই ভয় পায় না, তাতে আরও রেগে গেলেন পারুল। চিৎকার চেঁচামেচির আওয়াজ ভালো, সেই শব্দে ভেতর থেকে বেরিয়ে এলেন সৈয়দুন নেছা। কোমরে তার বাতের ব্যথা, হাত দিয়ে গ্রিল চেপে ধরে দাঁড়িয়ে পুত্রবধূর উদ্দেশ্যে কড়া গলায় বললেন, বাড়ির বউয়ের গলার তেজ বাহিরে যাইব কেন? মায়ারে শিক্ষা দিতে গিয়া নিজের সব শিক্ষা পানিতে ভাসাইয়া দিছো। শাশুড়ি কণ্ঠস্বর শুনে থেমে গেলেন পারুল। মেয়ের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে ঘোমটা টানলেন কপাল পর্যন্ত। নত যেন কণ্ঠে বলেন, কি করবো আম্মা, কথা শুনে না আমার, আমনি আপনার নাতনিরে বুঝান। সৈয়দুন্নেসা মিসের দিকে তাকালেন। বেহার মতো এখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে লিচু খেয়ে যাচ্ছে মেয়েটা। তার স্থানে
অন্য কেউ থাকলে হয়তো বৃদ্ধা দু কয়েকটা গালি ছুটতেন এতক্ষণে, কিন্তু মিষ্টি বলেই তা করলেন না। নাতনিটা আসলেই তো কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। কতবার ছেলেটাকে তিনি বলেছিলেন, বাড়ির মাইয়া বাড়ির থাক, ওরে গ্রামের স্কুলে ভর্তি কইরা দে, মানুষ কি আর পড়তাছে না? ছেলে সে কথা শুনলে তো নাতনির উদ্দেশ্যে স্নেহভরা কণ্ঠে বলেন, হাত পা ভাঙবো বুবু, ডাল সহ লিচু সিঁড়া নিচে নাইমাই। বাড়িতে তো জোয়ান মর থাকতে তোর কেন গাছে উঠতে হইব? মিষ্টি কথার বিপরীতে আর তেরামি করতে পারে না মিষ্টি। কথা মতো কয়েক থোকা লিচু অন্যার ভাজে নিয়ে লাফিয়ে নেমে পড়ে জমিনে। এমনিতে মেয়েটা ভীষণ ডানপিটে, আদর আহ্লাদ ছাড়া তাকে দমিয়ে রাখা অসম্ভব। তবে বাইরের লোকের সামনে ততটাই শান্ত, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। ওনা থেকে লিচুগুলো সুজাতার হাতে ধরিয়ে দিয়ে বাড়ির ভেতর যেতে যেতে বলল, নেহাত আমি দয়াশীল মানুষ, তাই দিলাম। সুজাতা হাতের উল্টো পিঠে চোখ মুছে ছিঁড়ে খাওয়া ধরল লিচু। পারুল গিয়ে মুছে দিলেন তার নাক। সঙ্গে সঙ্গে সে দৌড়ালো ভেতরে। মিস্ত্রিও তার পিছু নিল। ফটক দিয়ে ঢোকার অভিমুখে তার চুল টেনে ধরলেন সৈদুন্নেছা। কপালে ভাঁজ ফেলে কিছুটা কঠোর স্বরে বলেন, চুল ধুইয়া তেল লাগাস না কয়দিন ধইরা? সব চুল তো পইরা গিয়া মাথার টাক হইয়া যাইব। কেডাই বিয়ে করব তখন? কাউকে করতে হবে না। ধূপধাপ পা ফেলে ভেতরে চলে গেল সে। বাবার ঘর পার হতেই ডাক পড়ল। বাবার ডাকে মৃদু হাসলো মিস্ত্রি, সারা দিয়ে ছুটে গেল। দেখতে দেখতে দিন তিনেক পেরোলো। সাবাড়ির পরিবেশ আপাতত ঠাটা। খবর পাঠানোর পরের দিনই এসে হাজির হয়েছিলেন নীলির বাবা মা। বেশভূষা তাদের সাহেবী। প্রথমে নাকড়া করলেও শেষমেশ ছেলেদের বৃত্ত অবস্থা দেখে রাজি হয়ে একেবারে তখনই কাজে ডেকে নতুন করে মেয়ের বিয়ে পড়িয়ে দিয়ে গিয়েছেন তারা। নওশাদ লিলি এখন বাড়িতে আছে। এই সপ্তাহ থেকে পরের সপ্তাহ চলে যাবে শহরে। লেখাপড়া তো শেষ করতে হবে নাকি? নাজির বিয়ে বিষয়ে কিছু না বললেও সাপ সাপ জানিয়ে দিয়েছে। লেখাপড়া ছাড়া এই বাড়িতে কোনো খাউন নাই। হয় লেখাপড়া কইরা চাকরি খোঁজ, না হইলে খেতে খামারে গিয়ে কামলা দে। সারা জীবন কারো দায়িত্ব নেওয়ার শপথ আমি করি নাই। সব সময়কার মতো এবারও নওশাদ ভাইয়ের কথা মেনে নিয়ে চুপ রইল শুধু। কিন্তু নীলির কিছুই ভালো লাগছে না। এইবারই বাড়ির মানুষজন, বিশেষ করে নওশাদের বড় ভাইকে এসে থেকে স্বামীর সাথে লোকটার তুলনা দেখতে দেখতে সে বিরক্ত। রাতের খাবার খেয়ে যে যার ঘরে গিয়ে খিল দিয়েছে। গ্রামের সন্ধ্যা মানেই অনেক রাত। নাচির বারান্দায় বসে জাল ঠিক করছে। কিছু কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছে, সেটাই সুই আর বিশেষ সুতা দিয়ে সেলাই করছে। পারভেজ কোথা থেকে এসে বসলো পাশে। উদাস দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মাছ ধরতে যাইবি? হ। সামাদ ভাইয়ের লগে? না, ঝন্টু মিয়ার কোষা দিয়া পাড়ে বাইন্দা রাইখা আইছি। বিপরীতে আর কিছু বলে না সে। নাজির তার হাবভাব আর চোখে লক্ষ্য করে। নীরবতা ভেঙে কিছুক্ষণ পর বলল, কয়দিন ধইরা তোরে বেশি একটা দেহি না। সেই সালিশের পর থেকে লুকাইয়া থাকস কেন? আব্বার ভয়ে সেই দিন হাসপাতালে ডাক্তারের সামনে থাপ্পড় মারছিল। বাড়িতে আইসি পরে জুতা হাঁটতে নুরু চাচার বাড়ি পর্যন্ত দৌড়াইছে। পারভেজের মুখে মলিনতা। কথা শুনে নাজির হাসে। আচমকাই বলে ওঠে, ফাহমিদার বিয়া ঠিক হইছে শুনলাম, পরশু গায়ে হলুদ। পারভেজ বিমোর দৃষ্টিতে তাকালো এক পলক। আঙ্গুল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে আহত কণ্ঠে প্রতি উত্তর করল, আমিও শুনছি। কি করবি এখন? প্রেম করছিলি কেন গোলামের পুত? শাহরিয়ার লগে মস্করা কইরা পিছিয়ে লাগাইছিলাম, কিন্তু সত্যি সত্যি যে পিছলা খাইয়া জামু বুঝি নাই। বলে থামলো সে। কিছুটা সময় নিল, পুনরায় জিজ্ঞেস করল, এখন কি করা উচিত ভাই? দাওয়াত তো মনে হয় না দিব। থাক, এই দিন না হয় আমরা জোভাতি করমু। মস্করা করিস না তো। আমার কাছে না জিগাইয়া নওশাদরে গিয়া জিগা, এসবে ওর অভিজ্ঞতা বেশি। নাজিরের দৃষ্টি অনুসরণ করে পিছু ফিরতে নওশাদকে দেখতে পেল পারভেজ। সবে এসে দাঁড়িয়েছে ছেলেটা। বড় ভাইয়ের খোঁচা খেয়ে চুপসে গেল। আসার পর থেকে তেমন একটা কথা হচ্ছে না দুজনার। অথচ আগে বাড়ি ফিরে দু ভাই একে অন্যের সাথে আঠার মতো লেগে থাকতো। বড় ভাই যেখানে যেত নওশাদও পিছু পিছু সেখানেই যেত। অথচ এবারের হাওয়াটা ভিন্ন। নাজিরের খোঁচা পারভেজ বুঝল না। সত্যি সত্যি সে বসা থেকে উঠে চলে গেল নওশাদের কাছে। উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, ভাই ঠিক কইছে, তুই বল কি কর্ম আমি? পরশু ফামিদার গায়ে হলুদ, পরের দিন বিয়া। নওশাদ ভারী অবাক হলো। এ বিষয়ে সে কিছুই জানে না। কণ্ঠস্বরে বিস্ময় প্রকাশ করেই বলল, কোন ফাহমিদা? মাস্টার বাড়ির মাইয়া? হ। ওর সাথে তুই কেমনি কি? কথার মাঝখানে নাজির ধমকালো, ঘরে যা,
বেশি বিরহ জাগলে কইস, বিয়ার রাইতে মাইয়া তুললা আনমু। মাস্টর বাড়ির মাইয়া শাহবাড়ির বউ হইয়া ঘুইরা বেড়াইব। কাম করবো, ব্যাপারটা ভাবলেই কেমন কেমন লাগে। আব্বাই মাইরা ফেলাইব। তাহলে নাটক মারাও কেন? মাইগা একটা, ঘরে যা। ধমক খেয়ে মুখ ভার করে চলে যাওয়ার জন্য পা বাড়াই পারভেজ। শাবংশের সব পুরুষই নাকের ডগায় রাগ আর জিভের ডগায় মস্কারা নিয়ে ঘোরে। যখন তখন গায়ে হাত তুলে দেওয়ার স্বভাব রয়েছে এদের, তাই বয়সে বড়দেরকে ছোটরা ভীষণ ভয় পায়। মাছের জাল সেলাই করা শেষ, একটা কাঠের বাক্সে হাতের সুই সুতো রেখে জাল নিয়ে উঠে দাঁড়ালো নাজির। পারভেজকে থামিয়ে দিয়ে বলল, ওই দাঁড়া, এই বাক্সটা আব্বার ঘরের খাটের তলায় রাইখা দরজায় তালা দিয়া চাবি নিজের লগে লইয়া যা। আদেশ মেনে নিল পারভেজ। নওশাদ বলল, ভাই আমিও আসি। কই? মাছ ধরতে। বহুদিন ধরি না। না, কেন? আগেও তো যাইতাম। আগে আর এখন এক না। বউরে ঘরে একলা রাইখা রাইত বিরাইতে মাছ ধরবি কেন? এখনো রাগ করে আছ? না, রাগ করমু কেন? মনে হইল। সকালে বাজারে গেছিলি? লিলির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল। মতিনের লগে দেখা হয়েছিল? চায়ের দোকানে ডাক দিয়েছি চা খাওয়ার লাগিয়া। কি কইছে? তেমন কিছু না। নাজির ডান হাতটা সোজা করে সামনে ধরে বলল, এটা কিন্তু কলম ধরা হাত না, এটা কাদা মাটি ধইরা ফসল ফলানোর হাত, কাস্তে কোদাল লাঙ্গল কুড়াল ধরার হাত। এই হাতের থাপ্পড় গালে পড়লে আব্বা আব্বা সারা মুখ দিয়ে আর কোনো শব্দ বাইর হইব না। কইছে নিজেরটা নিজে বুঝে নিতে, বউ নিয়ে গ্রামে একেবারে ফিরে আসতে। তুই কি কইছস? আমাগোটা আমরাই বুঝে নিব। উত্তরটা পছন্দ হলো না নাজিরের। মুখ দেখেই তা বোঝা যাচ্ছে। বলল, ওই অজাত গুলানের লাইগা শহরে পাঠাইছিলাম উচ্চ শিক্ষিত হইয়া যাতে চাকরি করতে পারো। রোদে শীতে আমার মতো কষ্ট না কইরা যেন সাহেব সাইজা ফ্যানের নিচে বড় চেয়ারে বইসা ভালো বেতনে কাম করতে পারো। কিন্তু তোমার তো তা ভালো লাগে নাই। এখন মারা দাও গিয়া। নিজের আপন ভাই বললা মুখ খারাপও করতে পারি না। মুখ দিয়ে শ্বাস ফেলল নাজির। যেতে যেতে বলল, দরজা লাগাইয়া ঘুমাইস। রাইত বিরাইতে কেউ দরজা ধাক্কা দিলেও খুলিস না। ডাকাইতের উৎপাত গ্রামে বাড়ছে। নওশাদ নিশ্চুপ দাঁড়িয়ে অন্ধকারে ভাইয়ের মিলিয়ে যাওয়া দেখে। মুখ চেড়ে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ফিরে আসে ঘরে। ঘরের ভেতর ভ্যাবসা গরম। বাড়ি পুরনো হয় এবং নওশাদ বাড়িতে না থাকে বিদ্যুতের মিটার নামানো হয়নি এখনো। ছোট চাচার মিটার থেকে তার টেনে এনে বাবার ঘরে একটা বাল্ব আর ফ্যান দেওয়া হয়েছে শুধু। দূরের টেবিলে হারিকেন জ্বলছে, কাঠের জানালা খুলে দাঁড়িয়ে আছে লিলি। একটু পরপর নড়াচড়া কোলে ঝনঝন শব্দে বেজে উঠছে হাতের চুড়ি আর পায়ের নূপুর। দরজায় খিল দেওয়ার শব্দে পিছু ফিরে তাকালো সে। নওশাদকে দেখতে পেয়ে মুচকি হেসে এগিয়ে এসে বিছানায় বসে, পা ঝোলাতে ঝোলাতে প্রশ্ন ছড়ে, কোথায় গিয়েছিলে? কোথাও না, বারান্দায় ছিলাম। বাবা যে এত সহজে আমাদের মেনে নেবে আমি তো ভাবতেও পারিনি। তুমি খুশি? হ্যাঁ, অনেক। তোমার বাবাকে আমার ভাই বুঝিয়েছে। কথাটা গায়ে মাখলো না লিলি। হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো, ঠোঁট উল্টে বলল, আমার এখানে ভালো লাগছে না। এখানে কোনো মানুষ থাকতে পারে? আমি কি এসবে অভ্যস্ত? এখানে মানুষ থাকতে পারে না মানে? এখানকার নিবাসীরা কি মানুষ নয়? আবার ভুল বুঝলে তো। বলতে চাইছি আমি এসবে অভ্যস্ত নই। তোমাদের এখানে বিদ্যুৎ নেই, টেলিভিশন নেই, ফ্যান চলে না, শুধু গরম আর গরম। টিনের চালার মাটির ঘর। গোসল করতে হলে খোলা কলপারে যেতে হয়। রাত বিরাতে পেটে চাপ পড়লেও ছুটতে হয় বাহিরে। অথচ আমি বড় হয়েছি ভিন্নভাবে। শহরে এসবের ঝামেলা নেই। তুমি তো দেখেছো আমাদের বাড়ি, তাই না বলো? সবকিছু জেনে শুনেই তো বিয়ে করেছ। তখন বলেছিলে আমার সঙ্গে গাছতলায় থাকতে রাজি, অথচ এটা কিন্তু গাছতলা নয়। তাহলে এখন কেন সমস্যা দেখাচ্ছ? ফিরবো কবে? সময় লাগবে কিছুটা। ফিরলেই বা কোথায় থাকবে? দুটো টিউশনি পড়াতাম, তার মধ্যে তোমায় বিয়ে করে তো একটা হারালাম। মা বলেছে বাবাকে বোঝাবে। আমরা আমাদের বাড়িতে গিয়েই থাকবো, কিছু হবে না। মাথা খারাপ? শেষমেশ শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো? এত উত্তেজিত হয়েও না তো। সারা জীবন থাকবো নাকি? যতদিন না নিজে কিছু করতে পারছো ততদিন থাকবো। আমার বাবার বহু পরিচিত আছে। বাবার মন রক্ষা করে থাকতে পারলে তোমারই ভালো। কিন্তু কথাটা বলতে দেওয়া হলো না তাকে। ঠোঁটে আঙ্গুল চাপলো লিলি। সম্মোহনী দৃষ্টিতে তাকে বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, উফু, আর কোনো তর্ক নয়। আমার অন্য কিছু চাই। কি চাই? পুরো নওশাদ।
নারী স্পর্শে নওশাদের দেহ কেঁপে উঠল খানিকটা। মৃদু হেসে পল্লব ঝাপটালো বেশ কয়েকবার। মেলি মুখখানা বুক থেকে সরিয়ে চোখ দুটোতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ছুঁয়ে দিল ওই লাল টকটকে লিপস্টিক মাখা ঠোঁট। জ্যোৎস্না রাত, হলুদ আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে ধরণীসহ মাস্টার বাড়ির উঠোনটা। হাতে তৈরি খেজুর পাতার মাদুর বিছিয়ে গোল হয়ে সেখানে বসে আছে বাড়ির সমবয়সী মেয়ে বউরা। তাদের আসরের মধ্যমণি আজ ফাহমিদা। তার দুহাত ভরে মেহেদি পড়াচ্ছে পলি আর মিস্ত্রি। পায়ের দিকটা দখল করে আছে বড় বোন রেশমা। তাদের থেকে কিছুটা দূরে আড্ডা দিয়ে বসেছে পুরুষেরা। কেউ ক্যারাম খেলছে, কেউ বা গল্প করছে, আর ছোটরা করছে ছোটাছুটি। কাজলের মেয়ে শিখা 2 হাত মেলে হাঁটু গেড়ে বসে আছে মাটিতে। সুজাতা, শিফাত, রেশমার 2 মেয়ে রত্না, লামিয়া আর ছেলে রানা, মোসা এবং পাশে বাড়ির প্রতিবেশী কয়েকজন ছেলে মেয়ে সেই হাতের উপর দিয়ে লাফাতে লাফাতে কাটছে ছড়া। টুনটুনি গো পাখি নাচো তো দেখি, না বাবা নাচবো না, পড়ে গেলে বাঁচবো না, বড় আপার বিয়ে কসকো সাবান দিয়ে, কসকো সাবান ভালো না, বড় আপার বিয়ে হলো না। মাসুম দূর থেকে সশব্দে ধমকালো ওদের। এ বড় আফা কিয়ের সেজো ফুপু। রত্না তার স্বরেই বলল, না বড় আপাই, তুমি ভুল মামা। মাথায় তুইলা আশা দিলে মামার ভুল ধরা বাহির হয়ে যাইব। এইখানে তোর আফার বিয়া হইতাছে নাকি খালার? ফাহমিদা কি লাগে? খালা। তাইলে কি হইব? খালার বিয়ে। এবার ঠিক কইরা ক, ওই প্রথম থেকে শুরু কর। বোতামুখে আবারও প্রথম থেকে শুরু করলো ওরা, তবে এবার আর ভুল করলো না। টুনটুনি গো পাখি নাচো তো দেখি, না বাবা নাচবো না, পড়ে গেলে বাঁচবো না, সেজো খালার বিয়ে কসকো সাবান দিয়ে, কসকো সাবান ভালো না, সেজো খালার বিয়ে হলো না। সুজাতা হাঁক ছেড়ে বলল, তাহলে আমি কি বলবো চাচা? আমার তো পুপু হয়। তুই ফুফুই কইবি। তালেব ছোট ভাইয়ের মাথায় চাটি মারল, অসন্তুষ্ট কণ্ঠে বলল, ছোটো ছোটো ফোলাফাইনের পিছনেও তো লাগতেই তাই না? সময় থাকতে থাকতে ভালো হইয়াছা। কেমনে হমু? আমার তো আর বউ নাই। বড় ভাইয়ের লগে বেদপি। দাঁত বের করে হাসলো মাসুম। রুহুল কাঁধে হাত রেখে মুখ ভার করে বলল, ছোট বোনটারও বিয়া হইয়া যাইতাছে, অথচ আমরা বুড়োরা এখনো বিয়াত্তা, আর তুমি মিয়া কও বেয়াদবি করি স্যাহ। চাচার লাগে কথা কম রুহুল। কও তবে তোমার তরফ থাইকা কইও। ফাজিল একটা। ফাহমিদা মনমারা হয়ে হাঁটুতে ঠুটনি ঠেকিয়ে বসে আছে। তার উদাস দৃষ্টি স্থির হয়ে আছে আকাশে পূর্ণ চাঁদে। 2 দিন আগে বিয়ে পাকা কথা চূড়ান্ত হয়েছে। দিন তারিখও ঠিক করে ফেলেছে বাবা, যেন বাড়ি থেকে তাকে তাড়াতে পারলেই সবাই বাঁচে। বাম হাতের মেহেদি দেওয়া শেষে নিজের 2 হাত তুলে আর মোড়া ভাঙল মিস্ত্রি। তখনই সুজনের বউ জেসমিন কোথা থেকে এসে যেন হাত পেতে দিল তার সামনে। হালকা হেসে আবদার জুড়ল, দারুণ মেহেন্দি দেওয়া শিখছস তো মিস্ত্রি, আমরাও লাগাইয়া দে একটু। রেশমা মুখ বাঁকালো। বাড়ির বইয়ের এত রং তামাশা তার সহ্য হয় না। বিদ্রুপ করেই বলল, আমনে আবার মেহেন্দি দিয়া কি করবেন ভাবি? বিয়া বাড়িত কি বইয়া থাকার সময় আছে? কত কাম। ননদের অপমানসূচক বাক্যে অধরে প্রতিফলিত হাসি মিয়ে গেল জেসমিনের। উঠে যেতে চাইল, কিন্তু হাত ধরে তাকে আটকে দিল মেজ ননদ কাজল। যদিও ভাইপোকে সেও তেমন একটা পছন্দ করে না, তবুও বড় বোনের সাথে দীর্ঘদিনের শত্রুতার জেরে তার পক্ষ নিল। কি হইল জান কই? বিয়া বাড়ি যে কেউরই মেহেন্দি দেওয়ার অধিকার আছে। এই মিস্ত্রি ভাবিরে মেহেন্দি দিয়া দে, 2 হাত ভৈরা দিবি। রেশমা মুখ ঝামটাতে উঠে গেল। যত সব ঢং। বিয়ে বাড়িতে সারাত কারোরই তেমন ঘুম হলো না। সকাল থেকে বাড়িতে এক উৎসবমুখর পরিবেশের সূচনা হলো। দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হতে লাগলো সকল আত্মীয় স্বজনেরা। আকবর মিয়ার স্ত্রী, সন্তান, সন্ততি নিয়ে ভরা বাড়িটা যেন আরো ভরে উঠতে লাগলো। বিশাল উঠোনের একপাশে করা হচ্ছে হলুদের মঞ্চ। ফটকের বাইরে বড় করে লেখা হয়েছে আজ ফাহমিদার গায়ে হলুদ। গৃহবধূরা ফল কাটছে, সাজাচ্ছে, তৈরি করছে মিষ্টি জাতীয় মুখরোচক সব খাবার। ফাহমিদা বিমূঢ় হয়ে বসে আছে নিজের বিছানায়, মুখে রানী। তাকে ঘিরে আছে মেজ বোন কাজল আর চাচাতো বোন মিষ্টি। দিলারা বেগম কিছুক্ষণ আগেই হলুদের শাড়ি দিয়ে গিয়েছেন, সেটাই পরানো শেষে এবার সাজিয়ে দেওয়া হচ্ছে তাকে। ভাই জহুরুল কোত্থেকে যেন বেশ কত গাঁদা ফুল এনে দিয়েছে। লাল গোলাপ তো ফুটে আছে তাদের বাড়ির আঙ্গিনাতেই। গত রাতে মেহেদি পরানো হাত দুটোতে গাঢ় খয়েরি রং হয়েছে। পলিশেই রাঙ্গা হাত দুটো দেখে ননদের বাহুতে খোঁচা মেরে ফিসফিস করে বলল,
তুমি তো স্বামীর সুহাগা হইবা গো বুবু। প্রতি উত্তরের জন্য ফাহমিদার ঠোঁট দুটো নড়ল। বুঝলি কেমনে? হাতের মেহেন্দি ভালো রং হইছে। বিয়ার সময় আমার দাদিরাও এই কথাটা কইছিল। বিষণ্ণ হাসলো ফাহমিদা। ফুলছে। পলি ভারী লজ্জে পেল। মেয়েটা চঞ্চল হলেও লাজুক প্রকৃতির। শাড়ির আঁচল কামড়ে উপনিস মাথা নাড়িয়ে হ্যাঁ পৌঁছালো। ফাহমিদার সেই হাসি সময়ের তোড়ে মিলিয়ে গেল কোথাও। বেরিয়ে এলো চাপা দীর্ঘশ্বাস। তার মন যে আজ কি চাইছে সে তা নিজেই বোধহয় জানে না। সারা বাড়ি রঙিন কাগজ আর ফুলে ফুলে সজ্জিত হলো। গ্রামের বিয়ে মানেই নতুন এক উৎসবের সূচনা, যেই উৎসবের আমেজ বয়ে চলে আশেপাশের সমস্ত বাড়িতে। বাড়িতে বিয়ের কার্ড পৌঁছে গিয়েছে সকাল সকাল। সম্মুখ শত্রুতা থাকলেও বাড়িতে মুসলমানি বিয়ের মতো অনুষ্ঠান হলে ঠিকই একে অন্যকে নামমাত্র দাওয়াত করে তারা। যদিও সেই দাওয়াত রক্ষা করতে কেউই আসে না। বহু বছর আগে থেকেই একে অন্যের বাড়ির চৌকাঠ মারানো বন্ধ। বাড়ির পুরুষদের ব্যস্ততার অন্ত নেই। পিতা ফতেহ আলী সার ছিল আড়তের আর পাটের ব্যবসা। সেই মাঝরাতে বড় বড় ট্রলার লঞ্চ গিয়ে দূর দূরান্ত থেকে কম দামে নিয়ে আসে ব্যবসায়ের প্রয়োজনীয় পণ্য। ভোরবেলা ঘাটে এসে থামে। পিতার অবর্তমানে আমিরুল শাহ আর মুমিনুল শাহ সেই ব্যবসায় সামলে চলেছেন আপাতত। সাথে কৃষিকাজ তো আছেই। ঘরের জন্য বছরের ধান নিজেরাই ফলায়। সামিউলও ব্যবসাতেই অন্তর্ভুক্ত। বাবার হয়ে সে তত্ত্বাবধানে থাকে মাঝরাতে। পারভেজকে এখনও জড়ানো হয়নি এসবে। ছেলেটা ভীষণ অনভিজ্ঞ, তবে জড়াবেন শীঘ্রই। আর মুমিনুল শাহ তো মাস দুয়েক আগে বড় ভাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজের মেজপুত্র শাহরিয়ারকেও এ পথে নামিয়ে দিয়েছেন। তবে বাকি দুটোর এদিকে মনে, তাই তারা ধান আর পাটের জমি সামলায়। বাবার ব্যবসা বাণিজ্যের হিস্সা সুবহান আলী শাহর ভাগে পড়েনি। ভাগ বটোয়ার আগে তার জীবনে দুর্বিষহ নেমে এসে তাকে করে দিয়ে গিয়েছে অকেজো। মাহারা ছেলেরা তখন ছিল ছোট, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরও সেই ভাগ তাদের কপালে জোটেনি। বরং বর্তমানে নাজিরের এই অবস্থান উন্নতি হয়েছে তার নিজ চেষ্টা এবং পরিশ্রমের ফলে। অবশ্য এই ছেলেটাই একসময় অন্যের জমিতে আর খামারে কাজ করে ভাইয়ের ভর্তির ফি জোগাড় করেছিল। বেশি দিন আগের ঘটনা নয়, তবুও সেসব অতীত। এখন তার চাষাবাদ চলে নিজের জমিতে লোক দিয়ে। রয়েছে খামার ভর্তি গরু। কদিন আগে অবশ্য মিলও দিয়েছে, যার চর্চাই আপাতত গ্রামে হচ্ছে। গতকাল রাতে বড় চাচা তাকে কাছারি ঘরে ডেকে পাঠালেন। রাজভারী কণ্ঠে বলেন, শুনলাম তুই নাকি মিল দিছস, একবারও তো কইলি না। জানতে হইলো মানুষের কাছ থেকে। বাজারে হেই মিল দেখা তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো সামাদ বা জন্তুর। বোঝ হওয়ার পর থেকে চাচাদের তেমন একটা গুরুত্ব নাজির দেয় না। দুঃখে যে থাকে না, সুখেও তার থাকার কোনো অধিকার নেই। কথাটা নাজির বিশ্বাস করে। জীবনের বেশিরভাগ সময় তার কেটেছে সামাদ মিয়ার মাছ ধরার ট্রলারে। এসব কথা ওই লোকটা থেকেই সে শিখেছে। তাই কিছুটা উচ্ছৃঙ্খল উদাস কণ্ঠেই উত্তর দিল, আমিও তো অনেক কিছুই মানুষের কাছে থাকি উনি, তাহলে ইয়া অভিযোগ করছি কখনো? আর কইলেই বাকি টাকা পয়সা দিয়া তো আর কোনো সাহায্য করতে পারতেন না। তুই বাড়িতে থাকস কতক্ষণ? সকালে নাস্তায় পাই না, দুপুরে সময় পাই না, অবেলায় খাউন খাস, রাইতে পাইলেও তাড়াহুড়া কইরা খাইয়া দৌড় মারস। এর লেগা চাষির কমজারি খাস? বুঝবেন না আপনি। বুঝাইলে ঠিকই বুঝমু, কইলে সাহায্য করতে পারতাম। এই কথা আর তুইলেন না চাচা। নাজির শাহ অতীত ভুলে না। দাদার অঢেল সম্পত্তি থাকার পরও ভাগে পাইছি মাত্র 2 বিঘা, তার মাঝে 1 বিঘা আবার নওশাদের পাওনা। নিজেকেও ব্যবসা থাকার পরেও ভাইয়ের ফি দেওয়ার লাগা ঝন্টু মিয়ার ক্ষেতের আইল পরিষ্কার করছি সেই করাশিতে। তাহা চাইছিলাম কিন্তু দেন নাই। কইছিলেন আত্মরা বাপের পরে এত শিক্ষিত হইয়া করব কি, খেতে কাম করতে পাঠা। তাতে কি নাজিরের ভাই অশিক্ষিত রইছে, নাকি ফিয়ের অভাবে লেখাপড়া বন্ধ কইরা দিছে? এখন সে শহরে পড়ে, বিয়াও করছে শহরের মাইয়া। আর নাজিরও গ্রামের ভেতরে মাথা তুইল্লা দাঁড়াইছে। কপাল কুচকে নিলেন আমিরুল শাহ। পুরাইন্না কথা ধইরা রাখতে নাই নাজির, তাগো ভালো লেগাই করছি। কষ্ট না দিলে আজ এমনি দাঁড়াইতে পারতি। আপনার পোলাগো দেন নাই কেন? আবার তুলনা, তোরা সবাই আমার কাছে এক, এখন বুঝবি না। চলস তো আসোদা মানুষের লগে, হেরাই রক্তের দুর্নাম কইরা কানে ভিজ ঢালতেছে। যেদিন গুয়া মারা দিব সেই দিন বুঝবি। এসব সঙ্গ বাদ দিয়া কামের কথা হুন। কোন? বংশের একটা মান সম্মান আছে, শত্রুরা যদি জানে সম্পর্কে ফাঁক ফোকর আছে তাহলে সুযোগ খুঁজবো। তো পারবো আমাগর লগে? শত্রুকে দুর্বল ভাবতে নাই। আমার বাপ আর তোর বাপ এটাই ভাবছিল, তার পরিণতি তো আজ ভোগ করতেছি আমরা। আসল কথা কোন, কাম আছে। মিল আর খামারের ব্যবসা আমগো বাকি ব্যবসা লগে জুইরা দে। সামিউলের লগে মিলমিশ করে চল। তারপর
অধরে হাসি ফুটে উঠল লোকটার। বুড়ো আঙ্গুলের সাহায্যে জিভ ক্ষয়ে লাগিয়ে গদগদ সুরে বলেন, ব্যবসায় বেশি লাভ হইব, পুরো জেলায় সাহাবাড়ি হইব আরও নাম করা ধনী। ইচ্ছা নাই। কেন? রক্ত ঘাম ঝরাইয়া যখন এতদূর আইছি তখন কেউ পাশে আসিল না, তাইলে এখন কেন আইতে দিমু? আমারটা আমারই থাকুক। হাস্যোজ্জ্বল মুখখানা মুহূর্তেই পাংশুটে বর্ণ ধারণ করলো আমিরুল শাহর। না শব্দটা তার ভালো লাগে না, মুখ কালো করে ফের ক্ষয়ের খসলেন। নাজির শাহকে আগাগোড়া দেখে চাপা হাসলো, বলল, আমাগোটা কবে দিবেন চাচা? কি? ভাগের জমি জমা, ব্যবসা? দুই ভুরুয়ের মাঝখানে ভাঁজ পড়ল তার। জিজ্ঞেস করলেন, তগ কিসের বাঘ? আমার বাপ কি দাদার পোলা না? আপনি আর সুড়ো চাচা পাইছেন 14 বিঘা কইরা, মোট 28 বিঘা, আর আমরা মোটে 2 বিঘা, তাও নামে। ব্যবসার হিসাব করতে বইলে তো মাথায় হাত। তা দিবেন কবে? তৎক্ষণাৎ উত্তর দিতে পারলেন না আমিরুল শাহ। হতভম্ব হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে বসে রইলেন অনেক সময় ধরে। এমন কথা যেন আশা করেননি কখনো। তার নীরবতা দেখে নাজির মজা পেল, অলস ভঙ্গিতে বলল, দেন না চাচা, ভাল লাগে না আর। বিয়ে করমু, একলা একলা আর কয়দিন? পুরান না ঘরে গর্ত করছে ইন্দুরে, 2 দিন পর পর ফাটল ধরে। নতুন বাড়িত মাত্র 2টা ঘর, লেপালেপি কি আমার কাম? কলিমের মা দিয়ে আর কয়দিন চলবো? জমি টেহা পয়সা ফেরত দিলে আমনেগো মতো একটা ঘর তুললা বিয়া কইরা বউ আনমু। তার কৌতুকে হতভম্ব স্বরে কি ভয় ফুটে উঠল আমিরুল শাহর মুখমণ্ডলে। নাজিরে কি আনন্দ যে লেগেছিল তখন! ইচ্ছে করছিল শরীর দুলিয়ে শব্দ করে হাসতে, কিন্তু পারল না। শেষমেশ হাসি চেপে রাখতে না পেরে বেরিয়ে এলো কাছারি ঘর থেকে। ছোট চাচা সকালে এসে জিজ্ঞেস করলেন, তুই আবার কি কইছস ভাইজান রে? শান্তিতে থাকতে কি ভাল লাগে না? নাজির সে কথায় কোনরূপ উত্তর না দিয়ে বসেছিল এক থালা ভাত নিয়ে। আপাতত বাড়িতে কর্তারা নেই। খাবার খেয়ে খামারের গরুগুলোর পানির বদলে ঘাস কেটে আনলো নাজির। সকালে উঠেই সব কয়টাকে ভুসি খাইয়েছে। গোয়ালে তার গরুর সংখ্যা 7টা, গাভী 4টা, আর বাছুর 8-9টা হবে। তাদের নতুন বাড়ির অপর পাশে এই বিশাল গোয়ালের কাজ শেষ করে বেরিয়ে এলো সে। পারভেজ উদাস হয়ে বসে আছে মাটির বারান্দার এক কোণে। নাজির লুঙ্গি ছেড়ে ঠিকমতো পরে চালে কাস্তে গুজতে রাখতে রাখতে বলল, এমনে বইয়া আসুস কেন আকাইম্মা? কুড়াল লইয়া আমার পিছে পিছে আয়। পুয়ের জমিতে তাল গাছটা ভাঙ্গা পড়ছে, কাটতে হইব। পারভেজ অনুভূতি শূন্য কাঠের পুতুলের মতো উঠে ঘর থেকে নিয়ে এলো কুড়াল। হাঁটা ধুলো নাজিরের পিছু পিছু। তাদের জমিগুলো এলোমেলো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দাদা এই জমিগুলো কিনেছিলেন যুদ্ধের সময় হিন্দুদের থেকে অল্প দামে। আগে এই এলাকায় হিন্দুদেরই বাস ছিল বেশি, তবে যুদ্ধের সময় ঘর ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার সময় আশেপাশে মানুষদের কাছে তা বেচে দিয়েছিল তারা, যার অধিকাংশ কিনে নিয়েছিল তাদের দাদাসহ গ্রামের আরও কিছু বয়োজ্যেষ্ঠরা। পুবপাড়ার জমিতে সারি সারি তাল, আম, জাম, কাঁঠাল আর একটা শিমুল তুলার গাছ আছে। বৈশাখী বাতাসে গাছের তুলা সব ঝরে পড়ছে মাটিতে। কিছু বা মেঘের মতো উড়ে গিয়েছে উদ্দেশ্যহীন গন্তব্যে। গাছ থেকে আম ছিঁড়ে হেলে পড়া নিম গাছের কাণ্ডে বসলো নাজির। খেতে খেতে আদেশে সুরে বলল, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কাম কর, মন ভালো থাকবো। গাছটা সাইজ কইরা কাট, এটা দিয়ে একটা চৌকি বানামু। তাল গাছ দিয়ে? হ, আব্বার চৌকির পা ফাইটটা গেছে দেখলাম। বাড়ির পিছনে মেহগনি গাছটা ভালোই মোটা হইছে, ওইটা কাটি। তোর বাপের গাছ ওইটা? কি সুন্দর আব্বার, সুপ কইরা কাট। এইটা তো আমার বাপেরই। তোর মির্জাফর বাপ আমার বাপের ভাগের সম্পত্তির টেহা পয়সা এতগুলা বছর ধইরা ভোগ কইরা খাইতাছে, আর তুই তাল গাছের খোঁড়া দেশ? গোলামের পুত, গাছ কাট। লুঙ্গিটা কোমরে বেঁধে পরনের শার্ট খুলে জাম গাছের নিচু ডালে ঝুলিয়ে রেখে গাছ কাটার মনোযোগ দিল পারভেজ। নাজির বলল, বাপ আর সমাজের ডর থাকা মাইনছে গো লাগা প্রেম ভালোবাসা না। প্রেম ভালোবাসা করতে হইলে বুকে দম থাকতে হয়, সবার বিরুদ্ধে গিয়ে লড়াই করার মতন সাহস থাকতে হয়, যেটা তোর নাই। তুই বাপের পোষা কুত্তা, হাত নাড়াইলে মাইরের ভয় পাস, খাউন দিলে জিব্বা বাইর করস। নীতি নৈতিকতা বোধ তক দুই ভাইয়ের মধ্যে নাই, তাই এসব প্রেম ভালোবাসা তক মতো মাইনসের লাগা না। ফটকামি সাইরা সামিউল ভাইয়ের লগে ব্যবসা বাণিজ্যে হাত দে, নইলে পরে আমাগো মতো অবস্থা হইব তোর ভবিষ্যৎ অজাতগুলোর। ব্যবসায় মন দিলে এমনিতেই তোর বাপে ভালো মাইয়া দেখা তোর বিয়া দিয়ে দিব। করুণ দৃষ্টিতে মাথা তুলে তাকাই পারভেজ। সেই দৃষ্টির অবজ্ঞা করে নাজির বলল, ফার্মিটা তোর জন্য না, ওর বাপ দাদায় আমাগো দাদারে ধান খেতে ফালাইয়া মারছে। আমার বাপের এমন অবস্থা করছে, যদি বিয়া কইরাও ফালাস তবুও সংসার করতে কখনো পারবি না, কেউ মাইনা নিব না। শত্রুর মাইয়া ঘরে তোলা অত সহজ না রে পারভেজ।
আর তুললেও ঢাল হইয়া তার পাশে কখনো দাঁড়াইতে পারবি না, কারণ তোর সাহস নাই। তুই এই কথা কোস? কয়দিন আগে না তুই আমার পক্ষ নিছিলি? তোরে বাঁচানোর লাইগ্যা নিছিলাম, তার লাইগ্যা সবসময় নিমু নাকি? আমাগো শত্রুতা হ্যাগো বাড়ির বেড়া মাইনসে লগে, মাইয়া মাইনসে লগে না। বেখেয়ালে ধারালো কুড়ালের একটা কোপ বুড়ো আঙ্গুলে লেগে গেল। ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে বের হতে লাগলো তরল তাজা রক্ত। অথচ পারভেজ আত্মনাদ করল না একটু, যেন এসবে ভীষণ অভ্যস্ত সে। নাজিরের চোখে তা ভালোভাবেই পড়ল। অশ্লীল এক গালি দিয়ে এগিয়ে এলো সে। মাটি থেকে দুর্বা ঘাস তুলে হাতের মধ্যে ঘষে রস নিগৃহীত করে তা লেপটে দিল ক্ষত স্থানে। হাত থেকে কুড়ালটা কেড়ে নিয়ে বলল, কোনো কামের না, সর হারামজাদা। চারিদিকে আবছায়া অন্ধকার। মৃদু বাতাসে ভ্যাপসা গরম দূর হয়ে শীতল হয়ে উঠেছে পরিবেশ। হলুদ রাঙ্গা বধূ সেজে চুপচাপ বসে আছে ফাহমিদা। তাকে দেখতেই গ্রামের নারীরা ভিড় জমিয়েছে হলুদের মঞ্চের সামনে। উঠোনে একদল কিশোরী আর যুবতী গায়ে হলুদের শাড়ি জড়িয়ে গানের তালে তাল মিলিয়ে নাচছে। রেশমার ননদ ময়নার গানের গলা ভালো। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে বহুবার পুরস্কারও জিতেছে, তাই সেই মঞ্চের সামনে বসে হাততালি দিতে দিতে গাইছে। দাও গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি, বিয়া সাজে কোনারে সাজাও জলদি, যার রূপ দেখে চাই ফুলে শাশুড়ি ননদি। আজ ফাহমিদার গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি, বিয়ে সাজে ফাহমিদারে সাজাও জলদি, যার রূপ দেখে চাই ফুলে মজে শাশুড়ি ননদি। দাও গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি, বিয়ে সাজে কোনারে সাজাও জলদি। প্যান্ডেলের অপর পাশে দাঁড়িয়ে ছেলেরা হেসে লুটোপুটি খাচ্ছে। হাত নাড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তারাও নাচার চেষ্টা চালাচ্ছে। নাচ গান শেষ হতেই পাত্রের বাড়ি থেকে হলুদ নিয়ে হাজির হলো একঝাঁক তরুণ তরুণী দল। তাদের হই হলো রবে পরিবেশটা মুহূর্তেই আরও মেতে উঠল যেন। পরনের শাড়ি দুহাতে উঁচু করে ধরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মিস্ত্রি। দাদার বাড়িতে বরাবরের মতো আজও তার সঙ্গী হয়েছে সুজাতা। পাকা বুড়িটাও আজ ফুপুদের মতো শাড়ি পরেছে। বাবা নিজে গঞ্জ থেকে তার মাপমতো শাড়ি কিনে এনে দিয়েছে, কিন্তু মিস্ত্রি যেন পড়েছে দোটানায়। সদ্য কৈশোরে পা রাখা মেয়েটা শাড়ি পরতেই সেখানেই এখনও। পলিভাবি ধরে বেঁধে পরিয়ে দিয়েছে, কিন্তু তবুও সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে। একটু পরপর পেট বুক থেকে সরে যাচ্ছে আঁচল। কুচিও বোধ হয়ে দুই একটা খুলে গিয়েছে, তবুও দৌড়ঝাঁপ মেয়ের কমে না। আনারে হাতে বারবার তার ঠিক করে সে ঘুরে বেড়াচ্ছে, আর ফাহমিদার সামনে রাখা কাপড়গুলো মুঠো ভর্তি করে খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল গায়ে হলুদের মূল অনুষ্ঠান। ফাহমিদাকে হলুদ মাখানো শেষ হতেই যে যেভাবে পারছে একে অপরকে মাখানোর জন্য শুরু করে দিল ছোটাছুটি। সেসব দেখে একপাশে বসে হেসে লুটোপুটি খাচ্ছে মিশ্রি। অবিবাহিত ভাই আর তাদের বন্ধুরা মিলে বেআইনদের সঙ্গে রসিকতা করছে। বোনেরা করছে বেআইনদের সঙ্গে ঝগড়া। সুজাতার অবস্থাও বিশেষ ভালো নয়। বড়দের মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে তাকে বানিয়ে দেওয়া হয়েছে হলুদ ভূত। মা কঠোর বাক্যে ওদের মধ্য গিয়ে দাপাদাপি করতে নিষেধ করে দেওয়াই ওদিকে আর মিশ্রি গেল না, বসে রইল সবার চোখের আড়ালে কিছুটা দূরে। ওই মিশ্রি, পুরুষালী কণ্ঠের ডাকে চমকে গেল মিশ্রি। ফিরে তাকাতেই দৃষ্টিগোচর হলো দালানের খোলা ফটকের পাশে চৌকিতে হাত ফাঁকা নিয়ে বসে থাকা এক মধ্যবয়স্ক লোককে। লোকটা হাতের ইশারায় তাকে কাছে ডাকলো। মিস্ত্রি এক পলক আশেপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে শাড়ি ধরে দৌড়ে এলো। বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, কি? জামিল হলুদ দাঁতগুলো বের করে হাসলো। সম্পর্কে মিস্ত্রির ফুফাতো দুলাভাই হয়, আকবর মিয়ার ছোট কন্যা সরলার জামাতা। বলল, একটু পানি আইনা দে, গলাটা শুকাইয়া গেছে। বিরক্ত হলো মিস্ত্রি। এই সামান্য বিষয়ে অযথা তাকে ডেকে আনার কি প্রয়োজন ছিল? জিভের ডগায় উচিত জবাব চলে এলো। কিছু না বলে নিজেকে সংযত করে পানি আনতে গেল সে। দুলাভাই সমাজের মধ্যে এই লোকটাই শালিদের একটু বেশি চালতন করে, বিশেষ করে মিস্ত্রিকে। আগে করতো ফাহমিদাকে। বিশেষ গুরুত্ব না পেয়ে তারপর লাগলো মিস্ত্রির পেছনে। এই যে গতকাল এসে থেকেই গাধার মতো খাটাচ্ছে, একটার পর একটা হুকুম জারি করছে মেয়েটার উপর। না শোনার ভান করে থাকলেও সমস্যা, মা বকে।
টিউবওয়েল থেকে গ্লাস ভর্তি ঠান্ডা পানি এনে বাড়িয়ে দিল মিস্ত্রি। জামিল ডান হাতে গ্লাসটা নিল, বাম হাত বাড়িয়ে আচমকাই খপ করে ধরল মিস্ত্রির নরম হাতটি। প্রথমে ছোঁয়ালো নিজ কপালে, তারপর গলায়। দেহকানা শিউরে উঠল মিস্ত্রির। এক লাফে সরে গিয়ে দূরে দাঁড়িয়ে পড়ল সে। জামিল আগের মতো করে হাসল, অদ্ভুত দ্রুত সেই হাসি। পানিতে চুমুক দিয়ে গলা ভিজিয়ে বলল, শরীরটা গরম না? জ্বর আইতাছে মনে হয়। রুবি আবারে ডাকবো? ওই মহিলারে ডাইকা কি করবি? পাড়া বেড়াইয়া মাগি মানু, জামাইয়ে খেয়াল আছে হ্যার? পাড়া বেড়ায় কোথায়? আপা তো ফাহমিদা আপার কাছেই বসা, ওই যে। হাতের ইশারায় দেখালো। স্ত্রীর দিকে তাকিয়ে জামিল চোখমুখ কুচকে নিল। মনে মনে গালমন্দ করল বেশ কিছুক্ষণ। হেসে সে পরপুরুষের গায়ে ঢলে পড়ছে। অসভ্য মহিলা। চোখ সরিয়ে নিচু গলেই পড়ল, মাথাটা একটু টিপা দে, ভাল লাগতেছে না। পারবো না। মুখের ওপর স্পষ্ট জবাব দিয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল মিস্ত্রি। জামিলের চোখে মুখে জল জলে বিরক্তি ফুটে উঠেছে। শ্বশুরবাড়ির গোষ্ঠীর সব কয়টাই একরকম অসহ্যকর, বেয়াদব। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। হাত ধারতে থমকে দাঁড়ায় মিস্ত্রি। আচমকা এত কাছ থেকে ডাকাই ভয়ে বুকে একদলা থুতু ছিটালো। উঠোন জুড়ে আলো থাকলো, বাড়ির বাপাস অন্ধকারে ডুবে আছে। সেখান থেকেই ধীরে ধীরে বেরিয়ে এলো অল্প বয়সী এক ছেলে। মিস্ত্রি তাকে চিনতে পারল না, তবে বরপক্ষের কেউই যে হবে তা নিশ্চিত। সামনে পা বাড়িয়ে শান্ত কণ্ঠে সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান সাহেবা? আলহামদুলিল্লাহ। আপনি কি কথা কম বলেন? না তো, কেন মনে হল? এসে থেকেই দেখছি চুপচাপ। হলুদ নিয়ে মজা করার সময়ও গেলেন না। উত্তর দিল না মিস্ত্রি। ছেলেটা আগ বাড়িয়ে পড়ল, আমার নাম রাসেল। আচ্ছা, আপনার নাম? শ্রী। মাশাল্লাহ, এই জন্যই তো বলি বিয়ান সাহেব এত মিষ্টি কেন। সন্দেহ নিয়ে ছেলেটার দিকে তাকালো মিস্ত্রি। তার চাহনিতে ছেলেটার অধরের হাসি বিস্তৃত হলো। দুহাত বুকে চেপে ধরে বলল, আজ রাতে মনে হয় আমার ঘুম হবে না। বিয়ান সাহেবা, বুকে ভীষণ জ্বালা করছে। বেঁচে থাকলে আবার কাল দেখা হবে। গেট ধরার জন্য আপনি থাকবেন তো? ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থেকে উপনিচ মাথা নাড়ায় মিস্ত্রি। ছেলেটা দাঁত কেলিয়ে হাসে। বিদায় নিয়ে চলে যায় নিজেদের দলে। এরপর রাতের খাবার খেয়ে ফিরে যায় নিজেদের গন্তব্যে, কালিত বিয়ে। শরীরে হলুদ নিয়ে ঘরে ফিরে এলো ফাহমিদা। উদ্ভ্রান্তের মতো শরীর থেকে নেতিয়ে পড়া ফুলগুলো ছুঁড়ে ফেলল মেঝেতে। মিস্ত্রি ঘরে আজ দাদার দিকের আত্মীয়দের থাকার ব্যবস্থা করা হয়েছে। ভাইয়েরা থাকবে মাসুমের ঘরে, তাই ননদ ভাবিতে আজ রাতটা ফাহমিদার ঘরেই পার করে দেওয়ার ফন্দি এঁটেছে। নানা বাড়ি থেকে এখনও কেউ আসেনি, যদিও আজকেই আসার কথা ছিল, কিন্তু না আসেই সবাই ধরে নিয়েছে পথে হয়তো তারা কোনো সমস্যায় পড়েছে, তাই আস্তে আস্তে রাত বা ভোর হতে পারে। বিবাহিত বোন ভাবিদের গল্পের আসর বসেছে সুজনের ঘরে। মা চাচিরা ঘুমানোর আগে হেসেলে সব কিছু গোছগাছ করছে আগামীকালের জন্য। যদিও পাড়াগা থেকে নামকরা এক রাঁধুনি আসার কথা, তবু মশলা বেটে রেখেছে। ঘরে যাওয়ার পথে ফের জামিলের ডাক এলো। মিস্ত্রি ভেতর ঢুকলো না, দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি গরম লাগে? হাত পাকা আইনা বাতাস কর শালি। নিজের বউরে ডাকেন। খালি কি বইয়ের থাইকা কোনো অংশে কম? কাছে আয়। মিস্ত্রি গেল না। স্বাস্থ্যবান আর ফর্সা হয় প্রথম দর্শনেই অনেকে নজর তার দিকে পড়ে। তার উপর আবার সদ্য কৈশোরে পা দিয়েছে। দেহের গঠন উচ্চতা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই মামি বহুবার তাকে সাবধান করে বলে দিয়েছে নিজের বাপ ভাই বাদে আর কোনো বেটা ছেলে ধারে কাছেও না ঘেঁষতে, হাতটা পর্যন্ত ছুতে যেন না দেয়। আগে এসব কথায় তেমন একটা গুরুত্ব না দিলেও এখন সে দেয়, দিতে শিখেছে। এর পেছনে অবশ্য একটা কারণ রয়েছে। গুরুত্ব না দেওয়ার ফল একবার খুব বাজেভাবে সে পেয়েছিল। ছোট মামির ভাইয়ের লোলুপ দৃষ্টি আর নোংরা ছোঁয়ায় লাল হয়ে গিয়েছিল তার কোমল পিঠ। তখন মিস্ত্রির বয়স কত হবে? 8 কিংবা 9। সেদিনের কথা ভাবলেই তার গা এখনও শিউরে ওঠে। যদিও ওই ঘটনা সম্পর্কে ছোট মামা মামি ব্যতীত আর কোনো মানুষই অবগত নয়, তবুও স্মৃতি তো আর মুছে ফেলা যায় না।
তারপর থেকে বাড়িতে ছোট মামি ভাইয়ের আসা বন্ধ হয়ে গেল। এমনকি মামি ও নীরবে সমস্ত সম্পর্ক শেষ করে দিলেন। মামির সন্তান বলতে ওই একমাত্র ছেলে, তাও সে মিস্ত্রির ছোট। তাই হয়তো স্বামীর ভাগ্নির প্রতি ভদ্রমহিলার এত টান। হেসেলের দরজায় কোমরে দুহাত গুজে দাঁড়ালো সে। পাংশুটে মুখে বলল, আমি কি বাড়ির কাজের মহিলা? মা, রুবি আপার জামাই সারাক্ষণ আমায় ডাকে কেন? সৈয়দুন্নেসা কেদারায় বসে পুত্রবধূদের কাজ তদারকি করছেন। পারুল আদা রসুন বাটতে বাটতে জিজ্ঞেস করলেন, কি কইছে? একবার ডেকে বলে পানি দিয়ে যা, একবার বলে মাথা টিপে দিয়ে যা, একবার বলে পান খাবে, একটু আগে ডেকে বলে পাখা নিয়ে বাতাস করতে। সৈয়দুন্নেসা বললেন, রুবি কই? ওরে ডাইকা দে। জামাইরে রাইখা কোন চুলায় আগুন ধরাইছে? আমি বলেছি ডেকে দিই, কিন্তু দুলাভাই নিষেধ করে বলে তুই করে দে, শাড়ি নাকি বউয়ের মতো। পারুল মেয়েকে কর্কশ কণ্ঠে ধমকালেন, এক চটকনা দিয়া চাপা ভাঙ্গা দিমু। মুখে কিছু আটকায় না। ডাক দিছে তো কি হয়েছে? কোন জায়গায় উষ্টা লাগছে? বিয়া বাড়িত কি কামের অভাব আছে? দুলা ভাইরা শালির লগে একটু মস্করা করবি, তার লাইগা বিচার দিতে হইব? সৈয়দুন্নেসা মামের মাঝখানে কথা বললেন না। ছেলের বউ ভুল কিছু বলেনি। জেসমিন ভোতা মুখে বলল, বইকেন না চাষি, পোলাপাইন মানুষ, তাই না বুঝা কইয়া দিছে। কি এর পোলাপাইন? আজ বিয়া দিলে কাল 2-3টা পোলাপাইনের মা হইয়া যাইব। মায়া মানুষের জন্মের পর থাইকাই সব বুঝা চলতে হয়। বিয়াটা শুধু দিতাম পারতেছি না ওর বাপ ভাইয়ের লাইগা, সাথে এখন আবার আমার বাপ ভাইও জুটছে। কোন বাংলাদেশ পাশ করাইবো আল্লাহ জানে আর হেরা জানে। পাশ থেকে ফিক করে হেসে দিল তমিজার ছোট কন্যা ফিরোজা। আইস বিয়া দিয়ে কাইল 2-3টা পোলাপাইন কেমনে হয় ছোট মামি? হাসিস না তো, সুডো খালার কানে কথাটা গেলে কি হইব ভাবতে পারছস? কুরুক্ষেত্র বাধাইয়া দিব। এমনিতেই তো ভাগ্য দোষের অভাব নাই। সৈয়দুন্নেসা এবারও পুত্রবধূকে কিছু বলেন না। ছোট নাতনির উদ্দেশ্যে বলেন, যা ঘুমা গিয়া দাদি। দরজায় ভালো কইরা খিল দেইস। বিয়া বাড়ির মাইনসের অভাব নাই। বেইনা বেলা উঠতে হইব। মলিন মুখে ফাহমিদার ঘরের দিকে হাঁটা ধরল মিসি। মায়ের উপর জমা হলো তার তীব্র অভিমান। সেই রাতটা কোনো মতে কাটল। বিয়েবাড়ির রাত বলেই হয়তো। ফাহমিদা সারা রাত ঘুমালো না। জানালা আগলে বসে রইল কারোর অপেক্ষায়। অথচ তার সেই অপেক্ষা হলো বৃথা। কেউ এলো না, কেউ না। কাকডাকা ভরে বাড়িতে এসে হাজির হলো মিসরির নানা বাড়ির সকলে। নানার কণ্ঠ পেয়ে চোখ মুখ না ধুয়ে কেবল মাথায় ওড়না জড়িয়ে ঘর থেকে বাইরে ছুটে এলো মিসরি। নানা নানি, 2 মামা মামি আর মামাতো ভাই বোনেরা সবাই এসেছে। তাকে দেখে বড় মামার ছেলে আরিফ নাক সিটকে বলল, কিরে তুলসী পাতা, চোখে মুখে পানি না দিয়েই দৌড়ে চলে এসেছি। ছি, কি দুর্গন্ধ। মিসরি তাকে ভেঙচি কাটলো। ছুটে গিয়ে নানার হাত ধরে দাঁড়ালো। অভিযোগের সুরে বলল, কাল না এসে আজ এসছো কেন? তার অভিমানের অতলে তলিয়ে যাওয়া মুখখানা দেখে হাসলেন নানা। হেসেই উত্তর দিলেন, দুপুরে যে ফেরি আওয়ার কথা আসছিল সেইটা ধরতে পারি নাই। তোর নানির বুকের ব্যথাটা বাড়ছে, তাই রাইতে রওনা দিতে হইল। তাদের অনুপস্থিতিতে এমন কিছুই ভেবে নিয়েছিল সকালে। সেই ভাবনাটাই সঠিক হলো। তবে পারুল তাড়া দিলেন, কথা পরে হইব, আগে আমনেরা হাত মুখ ধুইয়া আয়েন। আব্বা, আমি ভাত বাড়ি। পলি তাদেরকে নিয়ে গেল তাদের জন্য বরাদ্দকৃত ঘরে। যেতে যেতে মিস্ত্রি বেনুনি টেনে ধরে আরিফ। ফিসফিস করে বলে, পাত্তা দিচ্ছিস না ব্যাপার কি? বাপের বাড়ি এসে দেমাক বেড়েছে মুটকির। আমি মুচকি হলে তুই শুটকি। আরিফ অসন্তুষ্ট হলো। বেনুনি ছেড়ে দিয়ে শাসিয়ে বলল, যত দেমাক দেখানোর দেখা। আমার বাপের বাড়ি যেদিন ফিরবি সেদিন বুঝাবো কত ধানে কত চাল। বাড়ির সামনে বিশাল এক ফাঁকা জমি। জমিটা আকবর মিয়ার। বেলা বাড়তে সেখানে রাঁধুনির রান্না শুরু। অতিথিদের জন্য ভোজনের আয়োজনও সেখানেই করা হলো। বাড়ির ভেতরে রঙিন কাগজ দিয়ে সাজানো। কাজী সাহেব বরপক্ষের সাথে আসবে। বাড়ির মেয়েরাই দক্ষ হাতে লাল টুকটুকে বধূ সাজালো ফাহমিদাকে। দিলারা বেগম ঘরে এলেন নিঃশব্দে। মন ভরে কন্যাকে দেখে বিড়বিড় করে বললেন, মাশাআল্লাহ। উপস্থিত মেয়েরা বিছানা থেকে নেমে দাঁড়ালো। খালি করে দিয়ে গেল ঘর। দিলারা বেগম এসে বসলেন বিছানায়। পরম স্নেহে নিজ কন্যার মাথায় হাত রেখে বললেন,
আমার মাইয়া কত বড় হইয়া গেছে, আজ নাকি তার বিয়া, ভাবা যায়? আমারে রাইখা সে চইলা যাইব শ্বশুর বাড়ি। বলতে বলতে কেঁদে দিলেন ভদ্রমহিলা। বিয়ের কথা পাকা হওয়ার পর থেকে অনুভূতি শূন্য মন নিয়ে থমকে থাকা কিশোরী মেয়েটি মায়ের চোখের অশ্রু দেখে নিজেও শব্দ করে কেঁদে উঠল। দিলারা মেয়েকে টেনে নিলেন নিজের বুকে, পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে বললেন, কান্দে না আম্মা, সাজ নষ্ট হইয়া যাইব। দোয়া করি আমার মাইয়া যাতে অনেক সুখী হয়, স্বামী নিয়া তার সুন্দর একটা সংসার হোক। সবার কথা হুইন্না চলবা, স্বামীর মন জুগাইয়া চলবা, শাশুড়ির মুখে মুখে তর্ক করবা না, সম্মান দিবা। মনে থাকবে তো? থাকবো। আচমকায় বাইরে মেয়েদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। বর এসেছে, বর এসেছে, ধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারিপাশ। মেয়েরা আগে থেকেই ফটকে লাল ফিতে বেঁধে টেবিল পেতে দাঁড়িয়েছিল। সেই টেবিলের ওপর পিরিচ ভর্তি মিষ্টান্ন আর কয়েক পদের শরবত। সঙ্গে আসা মুরব্বীরা তেসরা স্বরে বললেন, তোমরা পথ ছাড়ো তাড়াতাড়ি, গরমে এইসব আধিক্যতা ভালো লাগে না। মেয়ে পক্ষ থেকে মেয়ের বড় ফুপা বিপরীতে গম্ভীর কণ্ঠে বললেন, পোলাপাইয়ের মানুষ, হবু দুলাভাইয়ের লগে একটু আধটু রসিকতা করেই। আমনেরা মুরব্বীরা ভেতরে আহেন। ছেলেমেয়েরা খুশিতে চিৎকার দিল। মিষ্টি বড়দের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। দাদার দিকের ভাই বোনেদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সে, তাই এই আনন্দঘন মুহূর্তে তার কথা বলা বা রসিকতা করার সুযোগটুকু নেই। ওপাশে বরের সাথে দাঁড়িয়ে থাকা রাসেল বহুক্ষণ ধরে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। মিষ্টি তা দেখেও না দেখার ভান করে রয়েছে। মস্তিষ্ক সতর্ক বার্তা দিয়ে বলছে, নিঘাত ছেলেটার মাথায় ব্যামো আছে। একসময় শুরু হলো বরপক্ষের অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে হাস্যরসপূর্ণ ঝগড়া। এক পর্যায়ে বর হার মেনে নিয়ে তাদের চাহিদা অনুযায়ী অর্থ দিয়ে ফিতা কেটে ভেতরে প্রবেশ করল। সঙ্গে অবশ্য মরিচ দেওয়া শরবত আর নুনে পোড়া মিষ্টান্ন জিভে ও গলায় পড়ে গেল। কাজী সাহেব বরের সঙ্গে এসেছেন। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সকলের উপস্থিতিতে শুরু হলো বিয়ে পড়ানোর কাজ। বরকনের কবুল বলার সঙ্গে সঙ্গে আশেপাশের সকল প্রাপ্তবয়স্ক মানুষেরা একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে মোনাজাতে মুখর হয়ে উঠলেন। ফাহমিদা বিছানায় লজ্জাবতী টুকটুকে বইয়ের মতো নতমস্তকে বসে আছে। বিয়ে পড়ানো শেষ হতেই বরের পাশে বসানো হয়েছে তাকে। মুরব্বীরা এসে বরবধূকে দেখে দোয়া করলেন, গুজে দিলেন হাতে খুচরো টাকা। পান সুপারি খেতে খেতে করলেন খোশ গল্প। ছেলের নাম মাহমুদ, পাশের গ্রামেই বাস, পেশায় একজন শিক্ষক, তাই নজরুল আলম আর দ্বিমত করলেন না। মেয়ে কাছাকাছি থাকবে এতেই তিনি খুশি, বাকিগুলো তো থাকে বহু দূরে। অনুষ্ঠান ছাড়া টিকিটাও দেখা যায় না তাদের। সন্ধ্যার আগে বিদায়ের প্রস্তুতি শুরু হলো। উঠোনে থেমে থেমে নারীদের কান্নার শব্দ। কেউ চোখ মুছে আঁচলে, কেউ চুপচাপ বসে আছে দূরে। দিলারা বেগম এক পর্যায়ে জ্ঞান হারালেন। যার বড় কন্যা তাকে ধরে নিয়ে শোয়ালো ঘরে। মায়ের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে ফাহমিদার অবস্থা নাজেহাল। ছুটে আসতে চাইল মায়ের কাছে, অথচ পারল না। জোরপূর্বক তাকে ওঠানো হলো গরুর গাড়িতে। স্বামীর পাশে সবাইকে বিদায় জানিয়ে তাকে নিয়ে একসময় গ্রামের কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে ছুটল সেই গাড়ি। পেছনে দাঁড়িয়ে রইল শুধু পিতার অশ্রু ভেজা চোখ আর হতাশ চাহনি। বাড়ি এখন প্রায় ফাঁকা বলেই চলে। কাছে পিঠে থেকে আসা আত্মীয়রা বিয়ে শেষে চলে গিয়েছে। বাপদাদারা গিয়েছে রাঁধুনি ক্যাটারিংয়ের অর্থ পরিশোধ করতে। আর বড় চাচা, সে তো মেয়ে বিদায়ের শোকে কোথায় গিয়ে বসে আছে কে জানে। রুহুল, মাসুম, সুজাতা সহ আরও বেশ কয়েকজন মিলে ফাহমিদার সাথে গিয়েছে তার শ্বশুরবাড়ি। নতুন বউয়ের সাথে তার বাড়ির কাউকে না কাউকে যেতে হয়। পরের দিন বৌভাত শেষে আবার ফিরে আসতে হয়। এটা নাকি প্রচলিত একটি নিয়ম। মিস্ত্রিও অবশ্য তাদের সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু বাবা তাকে যেতে দেয়নি। চাচির জ্ঞান এখনও ফেরেনি। বাকি নারীরা শেষ মাথায় ঘরে ওনার সেবা শুশ্রূষা করছে। কেউ হাতে পায়ে তেল মাখছে, তো কেউ আবার পাখা দিয়ে বাতাস করছে। এই মুহূর্তে বড্ড একা লাগছে মিস্ত্রির। সারা বাড়ি একবার টোটো করে ঘুরে বেরিয়ে ক্লান্ত দেহকানা নিয়ে ভেতরে নিজের ঘরে চলে এলো সে। ঘরটি এই মুহূর্তে ফাঁকা। দুরাত একদিন পর অবশেষে নিজের ঘরে দখল দায়িত্ব সে পেয়েছে।
শরীরটা ভীষণ চুলকাচ্ছে, মনে হচ্ছে কেউ বিছুটি পাতা ঘষে দিয়েছে যেন। শাড়ি পরতে অনভ্যস্ত মেয়েটি দুদিন ধরে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, তাই সব সেফটি পিন একে একে খুলে একপাশে রেখে আঁচল নামাতেই দরজায় টোকা পড়ল। মিস্ত্রি জিজ্ঞেস করলো, কে? উত্তর এলো না, বরং শব্দ তীব্র হলো। বিরক্ত হয়ে আঁচল ঠিক করে দরজার দিকে এগিয়ে গেল মেয়েটা। নির্ঘাত ভাবে এসেছে, তার স্বভাবই তো দরজা ধাক্কা দিয়েও কথা না বলা। সেসব ভাবনা নিয়ে দরজা খুলে লড়লাটে ভাঁজ পড়ল তার। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে রুবির স্বামী জামিল। দৃষ্টি অদ্ভুত, ঠোঁটের কোণে সুচালো হাসি। তার আগমনে অবাকই হলো মিস্ত্রি। এই অসময়ে এখানে কি করছে লোকটা? তার জানা মতে ভাই সুজন আর তালেবের সাথে বাকি দুলাভাইরা গিয়েছে বেলাইয়ের দিকে ঘুরতে। আবার কবে না কবে এমুখ হবে, তাই একটু ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে তাদের। মিনমিনে স্বরে বলল, আপনি এখানে? জামিল উসখুস করে আশেপাশে তাকিয়ে দেখল, গলা চুলকাতে চুলকাতে বলল, তোর বোন কই? খুঁজলাম কিন্তু পাইলাম না। উত্তর পাড়ার এক দাদির সাথে তাদের বাড়ি গেছে, সন্ধ্যার পর ফিরে আসবে। বাকি পুরুষ মানুষরা কই? নেই, দুলাভাইদের নিয়ে ঘুরতে গেছে। আইলো তো আইতে দেরি হইব। হ্যাঁ। মহিলারা কই? ফুফুরা কোথায় জানি না, পরিচিতদের পেয়ে গল্প করতে করতে কোথায় গিয়েছে কে জানে। আর মা, দাদি, ভাবিরা বড় চাচির ঘরে। বড় চাচি ভীষণ অসুস্থ তো তাই। তাইলে এই দিক এখন ফাঁকা। কিছু লাগবে? লাগবে তো অনেক কিছু। ঘরে যান, আমি মাকে পাঠাচ্ছি। তোর মাইরে দিয়া কি কর্ম, তোরও লাগবো। বলে তাকে ঠেলে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল জামিল। মিস্ত্রি পিছিয়ে গেল ভয়ে। অন্তরাত্মা কেঁপে উঠল তার। ভর্ত কণ্ঠে কিছুটা চেঁচিয়ে উঠল, দরজা লাগালেন কেন? বের হন ঘর থেকে। সে কথা গায়ে মাখল না জামিল। শিকারের মতো থাবা দিয়ে ধরল কিশোরী মেয়েটার মোলায়েম হাতটি। অপর হাতে কোমর চেপে ধরে বিদঘুটে হেসে বলল, কেন লাগাইছি বুঝোস না শালি? চিল্লাইস না, কেউ জানবো না। অশনি সংকেত চোখের কোণে জমল অশ্রু মিশ্রির। চিৎকার করতে করতে বলল, রুবি আপাকে বলে দিব। বাদ দে ওই হাঁপানি রোগীর কথা, চিল্লাইয়ে তোরও বদনাম হইব। বলে তার মুখটা শক্ত হাতে চেপে ধরল। স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে লাগলো। গালে পড়ল কামড়ের দাগ, যার সঙ্গে পেরে ওঠা অসম্ভব।